নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প অবলম্বন। লিখেছেন জয় সেনগুপ্ত। বন্ধুরা, গল্পটি শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েন হিরণময় রায়চৌধুরী। তারপর তপতি তাকে চা বিস্কুট দিয়ে যায়। খাটে বসেই তিনি চা বিস্কুট খান। এর ঘণ্টাখানিক পরে ছানা নিয়ে আসে তপতি। ততক্ষণে খবরের কাগজও চলে আসে। ছানা খেয়ে কাগজ পড়েন হিরণময়বাবু। কাগজ পড়া হলে দ্বিতীয় রাউন্ড চায়ের অর্ডার দেন। এখন শীতকাল, চাটা একটু বেশি হয়ে যায়। তপতি সারাদিনের কাজের মেয়ে, পাশাপাশি হিরণময়বাবুর দেখাশোনাও করে। তিনি হাঁটতে পারেন না, হুইল চেয়ারই তার অবলম্বন। তার দুটো পা আর্থারাইটিসে আক্রান্ত, হাঁটতে পারেন না। অনেক চিকিৎসা করিয়েছেন, প্রচুর ওষুধ খেয়েছেন, লাভ হয়নি। তবে ডাক্তাররা বলেন একেবারে হাঁটতে না পারার বিষয়টা কিছুটা তার মানসিক কারণও বটে। সারাদিন একাকিত্বের যন্ত্রণায় ভুগতে ভুগতে হিরণময়ের মৃত্যু চিন্তা আসে মাঝে মাঝেই। মনের জোর পান না, কিছু ভালোও লাগে না। স্ত্রী বিয়োগের পর থেকে নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরেছে। একমাত্র সন্তান দেবজিৎ হাওড়ার বাগনানের একটি হাই স্কুলের ইংরেজি শিক্ষক। বিয়ে করেছে ওই স্কুলেরই বাংলার শিক্ষিকা শ্রীতমাকে। শ্যামবাজার থেকে ডেলি প্যাসেঞ্জারি কষ্টকর, তাই তারা বাগনানেই একটা 2 কামরার ছোট ফ্ল্যাট কিনেছে। শনিবার বাড়ি আসে, পরদিন চলে যায়। কোনো কোনো সপ্তাহে আসেও না। হিরণময়বাবু ভাবেন বাড়িতে যদি একটা নাতি কি নাতনি থাকতো কত ভালো হতো। তাহলে ছোট ছোট পায়ে বাড়িময় ঘুরে বেড়াতো, তাকে দাদু দাদু করতো, কোলে উঠে বসতো। তিনি নানা গল্প শোনাতেন। অবশ্য ছেলে বৌমা কি তাকে রাখতো এখানে? আর সত্যিই তো, এখানে কেই বা দেখাশোনা করবে তার? পুজোর ছুটিতে টানা 10 দিন ছিল দেবজিৎ আর শ্রীতমা। এই কটা দিন তিনি যেন নতুন জীবন পেয়েছিলেন। ছেলে বৌমার সঙ্গে গল্প হাসি ঠাট্টা করেই কেটেছিল দিনগুলো। কিন্তু তারা চলে যাওয়ার পর আবার সেই একাকিত্বের যন্ত্রণা। সেবার শ্রীতমা বলেছিল, বাবা মনে নেই অর্থোপেডিক সার্জন কি বলেছিলেন? আপনার হাঁটাচলা করার ইচ্ছেটাই চলে গেছে। মাঝে মাঝে হাঁটার চেষ্টা করে দেখতে তো পারেন, অন্তত আমরা যখন থাকি আমাদের ধরে ধরে। শ্রীতমার কথা শেষ হওয়ার আগেই হিরণময়বাবু বললেন, কোনো দরকার নেই, আমি এভাবেই থাকবো। বরঞ্চ তোমরা চেষ্টা করো তাড়াতাড়ি বদলি হয়ে এখানকার কোনো স্কুলে চলে আসার। বদলি কি মুখের কথা বাবা? চেষ্টা তো করছি, সরকারি ব্যাপার জানোই তো, দেবজিৎ বলল। হিরণময়বাবু বললেন, বেশ, তোরা পাকাপাকি এখানে চলে আয়, তারপর হাঁটার চেষ্টা করব। এটা তোমার রাগের কথা বাবা, সেরে ওঠার কোনো চেষ্টাই নেই তোমার। মনে নেই ডক্টর কি বলেছিলেন? শুধু ওষুধ খেলেই হবে না, ভালো হয়ে ওঠার পজিটিভ ভাবনাটাও দরকার। ঠিক আছে, পজিটিভ ভাবার চেষ্টা করব। এখন বৌমা 1 কাপ চা করো তো, লিকার চা, একটু পাতিলেবুর রস আর বিট নুন দিও। শ্রীতমা উঠে যেতেই দেবজিৎকে বললেন, তোদের বিয়ে হয়েছে 2.5 বছর হলো, এবার তো নাতি নাতনির মুখ দেখার কথা আমার। দেবজিৎ একটুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আসলে আমরা এখনই বাচ্চা চাইছি না। সে বাবার কাছ থেকে উঠে জানলার সামনে গেল। বোঝা গেল এ বিষয়ে আর কথা বলার ইচ্ছে নেই তার। হিরণময়বাবু সব বোঝেন। এখন ছেলেমেয়েরা অনেক হিসেব নিকেশ করে বাচ্চা নেয়, বিশেষত যেখানে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। কিন্তু তারা খেয়াল করে না সব কিছুর একটা সময় থাকে। একটা নির্দিষ্ট বয়সের পর বাচ্চা হলে সমস্যা বাড়ে, হতাশা বাড়ে হিরণময়বাবুর। ছেলে বৌমা এখনো বাচ্চা চাইছে না, তাহলে কখন চাইবে? বেঁচে থাকতে কি আর নাতি নাতনির মুখ দেখার ভাগ্য হবে তার? বিকেল পড়ে এসেছে, শীতকালে ঝুপ করে সন্ধে নেমে আসে। জানালা দিয়ে হিমেল হাওয়া আসছে ঘরে। জানালাটা বন্ধ করে দিল দেবজিৎ। সকাল 10টার মধ্যে হিরণময়বাবুকে চান করিয়ে খাইয়ে হুইল চেয়ারে বসিয়ে বাড়ির সামনের চিলড্রেন্স পার্কে নিয়ে আসে তপতি। পার্কের একপাশে হুইল চেয়ার রেখে দাঁড়িয়ে থাকে সে। হুইল চেয়ারে বসে থাকেন হিরণময়বাবু। সারা শরীরে রোদ লাগে, এটা খুব আরামের সময় তার। মাঠে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ছোটাছুটি করে, খেলে, রঙিন প্রজাপতির মতো দেখায় তাদের। তিনি এক মনে সেই খেলা দেখেন। ঘন্টা 2 পর তপতি আবার বাড়ি ফিরিয়ে আনে তাকে। একটা সময় বাড়ি ফিরতেই হয়, আবার সেই নিঃসঙ্গতা, নৈঃশব্দ। আজকাল টিভি দেখতেও আর ভালো লাগে না।
এই বয়সটা অনেক মানুষই ঠাকুর দেবতা পুজো আচ্চা নিয়ে থাকেন, কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। একসময় কমিউনিস্ট পার্টি করতেন, সমাজ বদলের স্বপ্ন দেখতেন। তরুণ বয়সে বারদুই জেলও খেটেছেন। এখন আর কোনো স্বপ্নের কাজল নেই তার চোখে, এখন শুধু দিন গোনার পালা। এভাবে দিনের পর দিন পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকা যে কি যন্ত্রণার। বাবার সঙ্গে একটা দিন কাটিয়ে দেবজিৎরা চলে গেল। আগামী সপ্তাহে তারা আর আসতে পারবে না। দেবজিতের সহকর্মীর বিয়ে, সেখানে থাকতে হবে। শুনে হিরণময়বাবু বললেন, তার পরের সপ্তাহে আসছো তো? হ্যাঁ, অবশ্যই আসবো বাবা, তুমি সাবধানে থাকবে। এবছর ঠান্ডাটা খুব বেশি পড়েছে, রুম হিটার জ্বালাবে। আর তপতিকে বলবে তুমি শুতে যাওয়ার আগে যেন রুম হিটার বন্ধ করে দেয়। সত্যি কি ছেলে তাকে ভালোবাসে, নাকি এসবই অভিনয়? বুঝতে পারেন না হিরণময়বাবু। আজ কুয়াশা পড়েছে খুব, রোদ উঠতে উঠতে বেলা গড়িয়ে গেল। তপতি বলল, সকালে তো হলো না, আজ দুপুরে পার্কে যাব দাদু, রোদটা উঠুক। হিরণময়বাবু বললেন, সে আজ না হয় নাই বা গেলাম পার্কে। না গো দাদু, তোমার পায়ে রোদ লাগানো দরকার, না হলে ব্যথা বাড়বে আবার। মেয়ের খুব চিন্তা তার দাদুর জন্য। তিনি মারা গেলে এই মোটা মাইনের কাজটা চলে যাবে বলেই কি এত চিন্তা তাকে নিয়ে? এই প্রজন্মের কাউকেই তিনি আর বিশ্বাস করতে পারেন না। দুপুরে হুইল চেয়ার ঠেলে হিরণময়বাবুকে পার্কে নিয়ে গেল তপতি। সারা সকাল কুয়াশার চাদরে চারপাশ মুড়ে থাকার পর চমৎকার রোদ উঠেছে এখন। হিরণময়বাবু তপতিকে বললেন, এখানে ঠাঁয় দাঁড়িয়ে থেকে কি করবি? দুপুরে তো একটু ঘুমোস তুই। বাড়ি যা, রোদ পড়ে গেলে এসে আমাকে নিয়ে যাস। আমি না থাকলে তুমি আবার হুইল চেয়ার চালিয়ে এদিক ওদিক যাবে না তো? ভুরু কুচকে বলল তপতি। আমি হুইল চেয়ার চালাই? তুই তো আমাকে ঠেলে ঠেলে ঘর থেকে ঘরে নিয়ে যাস, আর আমি পার্কের মাঝে হুইল চেয়ার চালাবো? যা, নিশ্চিন্ত মনে বাড়ি গিয়ে ঘুমো। সারাদিন অনেক পরিশ্রম হয়ে গেছে তোর, এখন আর আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। তপতি একটু ইতস্তত করে চলে গেল। পার্কে বাচ্চা ছেলে মেয়েগুলো খেলছে, ছোটাছুটি করছে, দোলনায় দুলছে। তাদের মায়েরাও বসে আছে পার্কের বেঞ্চে, গল্পগুজবে ব্যস্ত তারা। প্রতিদিন পার্কে যখন আসেন তার পাঞ্জাবির পকেটে লজেন্স থাকে, তপতিকে দিয়ে আনিয়ে রাখেন তিনি। বাচ্চারা যখন খেলতে খেলতে এদিকে আসে তাদের ডেকে লজেন্স দেন। বাচ্চাগুলো তার মুখ চেনা হয়ে গেছে। রোদের তেজ কমে এসেছে, একটু পরেই তপতি আসবে তাকে নিতে। তারপর আবার সেই চার দেওয়ালে বন্দি। আজ দুজন বাচ্চা মেয়ে দেখলেন হিরণময়বাবু। আগে কখনো দেখেননি তাদের। বছর 7-8 বয়স হবে। হঠাৎই তার দিকে ছুটে আসতে লাগলো তারা। হিরণময়বাবুর সামনে এসে দাঁড়িয়ে পড়ল দুজনে। বাচ্চা দুটোর মধ্যে একজন বলে উঠল, দাদু তুমি নাকি চকলেট দাও? হ্যাঁ রে, কিন্তু তোদের তো আগে দেখেছি বলে মনে পড়ছে না, বললেন তিনি। দেখবে কি করে, আমরা তো গত সপ্তাহে এসেছি। বাবা ওখানে ফ্ল্যাট কিনেছে না। পার্কের উল্টো দিকে হাত দেখিয়ে স্পষ্ট উচ্চারণে বলল বাচ্চাটি, আজকেই প্রথম এলাম এখানে। তোদের কে বললো আমি চকলেট দিই? আমাদের নতুন ফ্রেন্ড অর্ক, মোনালিসা আর তিতাস, ওরাই বলল। তোমার নাম নাকি চকলেট দাদু, আমাদের জন্য এনেছো চকলেট? তার নামকরণ হয়েছে চকলেট দাদু, জানতেন না তো? অনেকদিন পর প্রাণ খুলে হাসলেন হিরণময়বাবু। তারপর পাঞ্জাবির পকেট থেকে এক মুঠো চকলেট বার করে দুজনের হাতে দিলেন। চকলেট পেয়ে তাদের কি আনন্দ! এই অপাবৃদ্ধ বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তার মন স্নিগ্ধ হয়ে উঠল। পাকপাকালির মিষ্টি কিচির মিচির স্পন্দিত হতে লাগলো তার মস্তিষ্কে। একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। তোদের নাম বললি না তো, হাসি মুখে বললেন তিনি। আমার নাম চন্দ্রিমা, ও হলো ঋদ্ধিমা। আমরা দু বোন। কিন্তু তুমি হাঁটতে পারো না দাদু, কি হয়েছে তোমার? চন্দ্রিমা জিজ্ঞেস করল। হাঁটবো কি করে, আমার পায়ে বাতের অসুখ। তাতে হাঁটতে পারবে না কেন? আমাদের দাদুরও পায়ে বাত, দাদু তো নিজে নিজে হাঁটে। তোর দাদুর নিশ্চয়ই বাত কম, আমার যে খুব বেশি রে। এর মধ্যে বাচ্চা দুটোর মা চলে এসেছেন। ভদ্রমহিলা হিরণময়বাবুর দিকে তাকিয়ে হাসলেন, বললেন, খুব জ্বালাচ্ছে না আপনাকে? আমাকে বলে গেল মা চকলেট দাদুর কাছে যাচ্ছি। কোথা থেকে জেনেছে আপনি চকলেট দেন বাচ্চাদের? হিরণময়বাবু হাসলেন। না না, একদম বিরক্ত করেনি।
আমি তো বাচ্চাদের দেব বলেই চকলেট নিয়ে আসি সঙ্গে করে। এই নিষ্পাপ শিশুগুলোকে দেখলে আমার মনটা ভরে যায়। ভদ্রমহিলা তার 2 মেয়ের মুঠো করা হাতের দিকে তাকিয়ে হেসে বললেন, এর মধ্যেই চকলেট নেওয়া হয়ে গেছে? দাও, ওগুলো আমার হাতে দিয়ে দাদুকে প্রণাম করো। থাক থাক, আর এই ধুলো পায়ে হাত দিতে হবে না, প্রণাম তো এখন উঠে গেছে। না মেসোমশাই, এখন থেকেই এগুলো শিখে রাখা উচিত। চন্দ্রিমা আর ঋদ্ধিমা মায়ের হাতে চকলেট দিয়ে প্রণাম করলো হিরণময়বাবুকে। তারপর ভদ্রমহিলাও প্রণাম করলেন। হিরণময়বাবুর এক আশ্চর্য অনুভূতি হলো। মনের মধ্যেকার অবসাদের মেঘ যেন মুহূর্তে কেটে গেল। তার হৃদয়ে অনুরণিত হতে লাগলো অপূর্ব সুরের মূর্ছনা। মহাপ্রলয়ের মধ্যে দাঁড়িয়ে তিনি যেন অনন্তময় এক জীবনের আস্বাদ পেলেন। তার যদি এরকম নাতি নাতনি থাকতো। ফিরে যেতে যেতে চন্দ্রিমা ঋদ্ধিমা একসঙ্গে বলে উঠল, কাল আবার আসবো দাদু। হিরণময়বাবুর মুখটা আলোকিত হয়ে উঠল এক অনাস্বাদিত ভালোবাসার ছোঁয়ায়। বেলা পড়ে এসেছে, এবার তপতী আসবে তাকে নিয়ে যেতে। পরদিন হিরণময়বাবু তপতীকে বললেন, আজকেও দুপুরেই পার্কে যাব, বুঝলি? সকালে আর বেরোবো না। কেন? সকালে বেরোবে না কেন? আজ তো আর কুয়াশা হয়নি, তপতী বলল। না হোক, শীতকালটা দুপুরবেলায় যাব পার্কে। তাই যেও, তোমার যখন যেতে ভালো লাগবে তখনই যেও। দুপুরে পাঞ্জাবির 2 পকেট ভর্তি করে চকলেট নিলেন হিরণময়বাবু। বেশ কয়েকটা হাতেও রাখলেন। তপতী হুইল চেয়ার চালিয়ে পার্কে নিয়ে গেল তাকে। যা, কালকের মতো বাড়ি গিয়ে ঘুম লাগা, ঠিক সময় মতো এসে নিয়ে যাস আমাকে, তপতীকে আদেশ করলেন তিনি। ঠিক আছে বলে তপতী চলে গেল। কিছুক্ষণ পরে ঋদ্ধিমা আর চন্দ্রিমা ছুটতে ছুটতে এলো তার কাছে। তোরা এসে গেছিস, এই নে চকলেট, বলে দুজনকে 2 মুঠো চকলেট দিলেন তিনি। ঋদ্ধিমা বলল, দাদু, আমাদের দাদু যখন হাঁটতে পারে তুমিও পারবে। না রে, তোদের দাদুর চেয়ে আমার অসুখ অনেক বেশি, আমি পারবো না। কিচ্ছু বেশি নয়, তুমিও হাঁটতে পারবে, আমরা তোমাকে হাঁটাবো আজ। চন্দ্রিমা হিরণময়বাবুর একটা হাত ধরল, আর একটা হাত ধরল ঋদ্ধিমা। উঠে দাঁড়াও দাদু, তুমিও হাঁটতে পারবে আমাদের দাদুর মতো, চন্দ্রিমা বলল। পারবো বলছিস? খুব পারবে, আমরা তো ধরে আছি তোমাকে। আর পড়ে গেলে? কিচ্ছু পড়বে না, ওঠো। দুপাশ থেকে দুজনে ধরল তাকে। চন্দ্রিমা বলল, এবার ওঠো দাদু, আমরা ধরে আছি তোমাকে শক্ত করে। বাচ্চা দুটোর দিকে তাকিয়ে শিশুর মতো হাসলেন হিরণময়বাবু। অনেকদিন পর শরীরে যেন বেশ বল পেলেন। আশপাশে তাকিয়ে কয়েকবারের চেষ্টায় আস্তে আস্তে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। 2টি বাচ্চা দুদিক থেকে শক্ত করে ধরে রইল তার 2টো হাত। দেখলে তো দাদু, কি সুন্দর দাঁড়ালে তুমি, ঋদ্ধিমা হাসল। হ্যাঁ রে, দাঁড়ালাম তো, এবার বসে পড়ি। না না, বসবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকো একটু, চন্দ্রিমা বলল। বেশ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর ঋদ্ধিমা বলল, এবার হাঁটো দাদু, আস্তে আস্তে আমরা ধরে আছি তোমাকে। হাঁটতে পারবো বলছিস? কেন পারবে না, খুব পারবে। কি সুন্দর দাঁড়ালে বলো তো। চন্দ্রিমা শক্ত করে চেপে ধরল তার হাত। এবার আস্তে আস্তে এক পা করে পার্কের একটা সাইড থেকে ধরে হাঁটতে লাগলেন তিনি। না, কোনো কষ্ট হচ্ছে না তার, কোনো ব্যথা অনুভব করছেন না। এক আশ্চর্য শক্তি যেন ভর করেছে তার শরীরে। আর দুপাশে তাকে ধরে রয়েছে 2টি ফুটফুটে বাচ্চা মেয়ে। কিছুটা হেঁটে গিয়ে পার্কের বেঞ্চিতে বসলেন। চন্দ্রিমা আর ঋদ্ধিমা তার দুপাশে দাঁড়িয়ে রইল। মিনিট 10 পরে চন্দ্রিমা বলল, চলো দাদু, তোমাকে বসিয়ে দিয়ে আসি, কাল আবার হাঁটবে। আগের মতোই দুজনকে ধরে ধরে উঠে ধীর পদক্ষেপে হাঁটতে লাগলেন হিরণময়বাবু। তার যেন মনেই হলো না বহুদিন পর তিনি হাঁটছেন। চন্দ্রিমা আর ঋদ্ধিমা এবার হাত ছেড়ে দিয়েছে, নিজে নিজেই হাঁটছেন হিরণময়বাবু। তিনি খেয়ালও করলেন না যে তাকে আর কেউ ধরে নেই। হুইল চেয়ারে বসার পর চন্দ্রিমা বলল, বাড়িতে কিন্তু একা একা হাঁটবে না দাদু, আমরা কাল আবার তোমাকে হাঁটাবো। যেমন ছুটতে ছুটতে এসেছিল সেরকমই ছুটতে ছুটতে ফিরে গেল তারা। হিরণময়বাবু অনাবিল স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিকে অপলক। বন্ধুরা, কী ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।